মবটা বলেছে এই কারণেই, হবিগঞ্জ বা ঝিনেদা বা অন্য জায়গায় যেটা ঘটেছে, এখন একটা অর্গানাইজেশন থেকে হয়েছে। অর্গানাইজেশনকে আমি মব বলছি না। এটা হতে পারে আপনি সন্ত্রাসী কার্যক্রম বলতে পারেন, হইতে পারে এটা একটা বিশৃঙ্খলা, হইতে পারে একটা সংঘাত। মব বলছি এই কারণে যেখানে কোনো আইডেন্টিফিকেশন থাকে না। হঠাৎ করে দেখবেন যমুনা ঘেরাও হয়ে গেছে, প্রথম আলো ঘেরাও হয়ে গেছে, আপনার টিভি ভবন ঘেরাও হয়ে গেছে, রাত্রেবেলা সংসদ ভবনে গিয়ে ঢুকছে, কোনো আইডেন্টিফিকেশন নাই। এটা গেল একটা অংশ। আমি নিশ্চয়ই ব্যাখ্যাটা আমি এটাকে মব বলার চেষ্টা করেছি। আর একটু হচ্ছে এই যে এনসিপির এক ভাই যেটি বললেন যে আমি এটাই মিন করেছি, আগে তাদের স্বাধীন ছিল এখন তারা স্বাধীন নেই, আমি এটা মিন করিনি, এটা ওনার জায়গা থেকে উনি ব্যাখ্যা দিয়েছেন। আমার ব্যাখ্যাটা উনি একটু ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমি যেটা বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে আপনি 5ই আগস্টের পরে আমি দেখেছি ওই সময় টকশোতে আমরা যারা কাজ করেছি, এবং বিশেষ করে তখন তো এনসিপি ছিল না, তখন বৈষম্যবিরোধী আন্দোলনের আমি দু একজনের নাম উল্লেখ করতে পারি। আব্দুল হান্নান মাসুদ সাহেবের সাথে প্রোগ্রাম করেছি, এবং একটা প্রোগ্রামে উনি আমার পাশেই বসা ছিলেন এনটিভিতে, উনি কাঁদছিলেন অনেকক্ষণ ধরে, প্রায় 5 মিনিট ধরে উনি, এটা ভাইরালও হয়েছিল, পাশে আমি বসাচ্ছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ওই সময় আপনি মোটরসাইকেলে আসছেন কিন্তু ইয়েতে কি বলা যায় আপনার টকশোতে, কিন্তু আমি দেখলাম কিছুদিন পর আপনি 1.5 কোটি টাকা গাড়িতে আপনি আসছেন। আমার কেন যেন মনে হয়, আমি 31 বছর আমার শিক্ষকতা জীবনের, 31 ইজ রানিং, জি, হঠাৎ করে এত অর্থের উৎস কোথায় আসলো? ধরুন আমি জব করি, 5,000 টাকা প্রতি মাসে বেতন পাই, আমি ব্যবসা করি, আমার একটা সোর্স অফ ইনকাম আছে, এই সোর্স অফ ইনকাম কোথেকে আসলে, এটা আমার কাছে অবাক লেগেছে। এটা উনি ভুল ব্যাখ্যা করছেন। এই হঠাৎ করে রাতারাতি অর্থর উৎসটা কোন জায়গায়, যেটা আমি বলার চেষ্টা করেছি, অর্থাৎ ওই সময়টি রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে ক্ষমতার যে কাঠামো, এই কাঠামো একটা আবরণ ছিল। প্রফেসর ইউনূস নাম কওয়াসে ছিলেন। এটা 12ই ফেব্রুয়ারির পরে এই অভাবটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ জনগণ তার ম্যান্ডেটটা দিয়েছে। আপনি যদি, আমি প্রত্যাশা করেছিলাম, কারণ যেহেতু জুলাই যোদ্ধার একদম সম্মুখভারী একজন মানুষ আমি, আমাদের এক্সপেকটেশন ছিল এই এনসিপি বা এই ছাত্ররা যাতে এমন একটা পজিটিভ রাজনীতিতে আসে, যাতে রাজনীতি একটা চেকস অ্যান্ড ব্যালেন্স হয়। হাসিনা তো নাই, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে না, তারা তো বলছে যে তারা আসতে চায়, তাদের কথা বাদ দেন, তারা কি বললো না বলে সেটা তো আমরা আমি নিচ্ছি, আমি কি বললাম সেটা আপনি শোনেন। আচ্ছা, আমাদের এক্সপেকটেশন ছিল যে একটা পজিটিভ পরিবর্তন আসবে, এবং এই ছাত্ররা এমন একটি পজিটিভ রাজনীতিতে যাবে যে রাজনীতির একটা চেকস অ্যান্ড ব্যালেন্স আসবে, একটা গুণগত পরিবর্তন হবে। দুর্ভাগ্য সেটি আমরা দেখতে পাই নাই। কারণ এই ছাত্রদের আন্দোলনে আমরা যেমন সরাসরি সম্পৃক্ত ছিলাম, আমরা শিক্ষক হিসেবে ছিলাম, ছাত্রদের সাথে ঐক্য করেছি। কোশ্চিন হচ্ছে যে কথাটা ব্যারিস্টার সাহেব বলেছেন, আমি ওনার সাথে একমত, যে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জনাব তারেক রহমান, তাদের যে বক্তব্য, এই বক্তব্যের যে শালীনতা, সভ্যতা, ভব্যতা, এটা রিফ্লেকশনটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর ভিতরে বা কালচারের ভিতরে এখনও প্রতিফলিত হয় নাই, ইভেন বিএনপির মতো হয় নাই। আমি মনে করি যে এই রিফ্লেকশনটা হয়নি, এটার জন্য আপনি দায়ী করবেন তা না, সামগ্রিক রাজনৈতিক কাঠামোর মধ্যে এই দোষটা লুকায় আছে, আমরা ওই জায়গায় পরিবর্তন করতে পারছি না। যদি এমন বলা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা ধরে, আপনি নিন্দা করছেন একটা দলকে, আর নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি আপনি এই কন্টিনিউসলি কথা বলতে দেন, আপনি যদি মনে করেন যে আর একটা অংশ থেকে আপনি বলবেন যে ঠিক আছে ভাই, আপনি অনেক গালি দিচ্ছেন, আপনি আসেন গোলাপ ফুল দিয়ে আপনাকে আমি গ্রহণ করে নিলাম, এই কালচার নিশ্চয়ই বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। সুতরাং এর কাউন্টার জিনিসটা ঘটতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে যে লাইনটা বললেন, পরের লাইনটা আমার মনে হয় যে আপনার কাছ থেকে আমাদের শোনা দরকার। সেটা হচ্ছে, নাসিরউদ্দিন, আপনি কি মনে করেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেউ উস্কে দিচ্ছে, অথবা তাকে এই ধরনের আচরণে কেউ প্রভাবিত করছে? আর কোনো সন্দেহ নেই। কারা তারা আপনার মতে? এটা কারা? এটা যারা ধরেন যে আমি ওই ঘুরে আবার ওই জায়গায় যাই, অর্থাৎ 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমি এই কথাটা বারবার কেন করছি, ওই সময় যারা, আপনিও জানেন আমি জানেন, যারা এখন উপস্থিত সবাই জানে, অর্থাৎ রাষ্ট্র কাঠামোয় টিকে থাকা এবং ওই সময়ের যে ক্ষমতার স্বাদ, এটি যখন 12 তারিখের পরে ভেঙে গেছে, তখন তো একটা রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ ভিতর থেকে হয়েছে, এটা কেউ মেনে নিতে পারে নাই, এটা অনেকের মধ্যে অসহ্য যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে একটা গ্রুপ ধরেন সামনাসামনি গিয়ে, ফ্রন্টে গিয়ে অশালীন কথা বলছে, আর একটা গ্রুপ ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। এখন জনগণ যদি আপনাকে ক্ষমতার আসনে না নিয়ে যায়, তো এই রক্তক্ষরণ তো আপনি বন্ধ করতে পারবেন না। আপনি ওই ক্ষমতায় যাওয়ার জন্য আপনাকে শালীন, ইতিবাচক, ভদ্র, সভ্য এবং জনগণের কাছে জনগণের মন এবং গ্রহণযোগ্য রাজনীতি জয় করা। আমার ক্লিয়ার মেসেজ হচ্ছে ওই জায়গায়।